আসসালামু আলাইকুম। আজকে আমরা মাত্র একটা ক্লাসে পরিবেশ রসায়ন এই অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ করব। তো এটা এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এখান থেকে প্রত্যেকবারই একটা বোর্ড কোশ্চেন হয়েই থাকে। তো আমরা এই অধ্যায়টা আজকে সম্পূর্ণভাবে শেষ করব, জ্ঞান অনুধাবন, সৃজনশীল এবং এমসিকিউ সহ। তো এখানে দেখো, আমরা যদি জ্ঞান অনুধাবন এবং সৃজনশীল ভালো করে পড়ি, ঠিক আছে, যদি এই পর্যন্ত পারি তাহলে কিন্তু আমরা এমসিকিউ কয়েকটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। আমাদের কাছে যাদের টেস্ট পেপার আছে তারা আজকে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে সৃজনশীল প্র্যাকটিস করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব। ইনশাল্লাহ তোমরা পারবা। আরেকটা কথা হচ্ছে যে যারা এই ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই নিজেদের ক্লাসমেটদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা, ওদেরকেও এই ক্লাসটা দেখার এবং এই সম্বন্ধে জানার সুযোগ করে দিবা। ধন্যবাদ। তো এখন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা জ্ঞান এবং অনুধাবনের কিছু সাজেশন নিয়ে নিই। যে দেখো, আমাদের তো অধ্যায়টা অনেক বড়। তো তুমি যদি লাইন বাই লাইন অধ্যায়টা পড়তে চাও তাহলে কিন্তু অনেক জ্ঞান অনেক অনুধাবন বের হবে। কিন্তু আমাদের পরীক্ষায় সব জায়গা থেকে জ্ঞান এবং অনুধাবন আসবে না। শুধুমাত্র বোর্ড কোশ্চেন যেগুলা, প্রত্যেকবার বোর্ড কোশ্চেনে যে জ্ঞান এবং অনুধাবনগুলো আসে বারবার সেগুলাই রিভিউ হয়। অর্থাৎ তোমরা যেই সালেরই পরীক্ষার্থী হও না কেন তার আগের সালের যত বোর্ড কোশ্চেন আছে সবগুলোর জ্ঞান অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবই মুখস্থ রাখতে হবে। তো জ্ঞান এবং অনুধাবন বোর্ড কোশ্চেনে যা যা আসে তা তা পড়তে হবে। তো কয়েকটা বাছাইকৃত জ্ঞান যদি আমি দেখাই, যে এসটিপি, এটা তোমাদেরকে জানতে হবে। এসটিপি কি, এসএটিপি কি, আরএমএস ব্যাগ, তারপর হচ্ছে আন্তঃআণবিক বল, ব্যাপন, নিঃসরণ, আংশিক চাপ, আইসোথার্ম রেখা, সন্ধি বা ক্রান্তি বা সংকট তাপমাত্রা, সংকট চাপ, সংকট আয়তন, গ্যাস মোলার ধ্রুবক, মোল ভগ্নাংশ, পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেল, সিওডি, বিওডি, টিডিএস, অনুবন্ধী ক্ষারক, লুকাস বিকারক। তো এখন এগুলা আমরা আমাদের কাছে যে বই থাকুক, যে কোম্পানিরই বই থাকুক বা যে লেখকেরই বই থাকুক, সেই লেখকের বই থেকে আমরা এগুলোর অ্যান্সার খুঁজে বের করব। ঠিক আছে, খুঁজে বের করে একটা নোট খাতায় নোট করে ফেলবো। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। এটা খুবই সোজা। তোমাদের বইতে যেই সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাই ভালো করে শিখবা। তো আমি এসটিপি এবং এসএটিপি এটার একটু বলতে চাই, কারণ আমাদের অনেক সৃজনশীলে আমাদের এই দুইটা কাজে আসে বেশিরভাগ। তোমরা যদি এটার আসল সংজ্ঞা বের করতে না পারো সেজন্য আমি এটা বলে দিতে চাই। এখানে খেয়াল করো, এসটিপি কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রা, 760 mm বা 180 m চাপ এবং 1 মোল গ্যাসের আয়তন 22.414, এই অবস্থাকে এসটিপি বলে। আর এসএটিপি কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 298 কেলভিন তাপমাত্রা, 100 kPa চাপ এবং 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার, এই অবস্থাকে এসএটিপি বলে। তো তোমরা এই দুইটা অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবা, আমাদের অনেক সৃজনশীলে কিন্তু এগুলো আসে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অনুধাবনে যাই। আমাদের কাছে যেই গাইড বই বা যেই বই থাকুক সেখান থেকে আমরা এগুলো বের করব। ঠিক আছে, যে অনুধাবন কি, ঘূর্ণিঝড় বা স্লাইকোন কিভাবে সৃষ্টি হয়, এগুলো আমাদের বইতে দেওয়া আছে। সমস্ত পৃথিবী গ্রিন হাউস গ্যাস ব্যাখ্যা করো, কার্বন মনোডাইঅক্সাইড নীরব ঘাতক কেন, দেখাও যায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য, এসআই এককে আর এর মান নির্ণয় করো, গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা দেখাইতে হবে, মোল ভগ্নাংশ আংশিক চাপের মধ্যে সম্পর্ক, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য, তারপর AlCl3 একটি লুইস অ্যাসিড কেন, এস HSO4- অনুবন্ধী ক্ষারক কেন, HSO4- একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl গ্যাসের ব্যাপন হার অপেক্ষা NH3 অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি কেন। ঠিক আছে, এগুলা তোমরা অবশ্যই যে কোনো বই থেকে খুঁজে বের করে ফেলবা। এই কাজটা তোমাদেরকে দিচ্ছি কারণ তোমরা যখন বই থেকে এগুলো খুঁজে বের করবা তখন তোমাদের বইয়ের সাথে একটা সম্পর্ক হবে, বইয়ের কোথায় কি আছে সেটা জানতে পারবা। ঠিক আছে, এখন আমরা এককের কিছু কাজ করি। তো আমরা এখন আয়তনের একক সম্বন্ধে জানবো। আমাদের সৃজনশীল বা যে কোনো ম্যাথ এমসিকিউ এগুলাতে খুব বেশি আসে। তো দেখো যে আয়তনের একক, ঠিক আছে, ধরো যে মিলিলিটার।
মিলিলিটার ইকুয়াল কত সেন্টিমিটার কিউব ইকুয়াল সিসি, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1000 মিলিলিটার ইকুয়াল 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল 1000 সিসি কিউবিক মিটার, ঠিক আছে। তার মানে কি এই তিনটা কি সমান? যদি আমাদের কোথাও সেন্টিমিটার কিউব দেওয়া থাকে তখন আমরা মিলিলিটারে লিখতে পারবো, কারণ এই তিনটা সমান। এই এককটা কিন্তু আমাদের জানতে হবে। পরীক্ষা যদি এটা দিয়ে দেয় তখন আমরা যাতে কনফিউজ না হয়ে যাই, সেজন্য আমি আগে এককের ব্যাপারটা ক্লিয়ার করছি। আচ্ছা, এরপরে দেখো যে 1000 লিটার ইকুয়াল 1000 ডি এম কিউব ইকুয়াল 1 মিটার কিউব। এগুলা অবশ্যই খাতায় তুলে নাও যে 1000 মিলিলিটার ইকুয়াল কত জানি আমরা 1 লিটার। তার মানে যে এখানে কত আছে 1000 সিসি ইকুয়াল কত 1 লিটার, আবার 1000 সেন্টিমিটার কিউব মানে কত 1 লিটার। আচ্ছা, আর 1 লিটার ইকুয়াল কত 1 ডি এম কিউব, ঠিক আছে, এটা বোঝায়। তার মানে লিটার ইকুয়াল এত। এই এককগুলো অবশ্যই খাতায় তুলে নাও। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝছো। এরপরে দেখো যে কোথাও যদি দেওয়া থাকে যে 600 ml ইকুয়াল কত ডি এম কিউব, তখন আমরা কি করব? দেখো 600 ml ইকুয়াল কত ডি এম কিউব, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে তখন আমরা কি করব যে 600 ভাগ 1000 ইকুয়াল 0.6 ডি এম কিউব, আর এটা মানেই কত 0.6 লিটার। লিটার ইকুয়াল কত ডি এম কিউব, তো সেটাই বোঝায়। মিলিলিটার থেকে আমরা লিটারে তো নিতে পারি, 1000 দ্বারা ভাগ করলেই চলে আসে, তাই না? তো এভাবে করে আমরা আয়তনের এককটা চেঞ্জ করতে পারি। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা একটু চাপের একক নিয়ে কথা বলি। চাপের একক দেখো 760 এম এম ইকুয়াল 1 ATM equal 101.325 kilo pascal kPa equal 101.325 into 10 to the power 3 pascal equal কত সমান 101.325 into 10 to the power 3 Newton meter inverse 2 equal 101.325 pascal equal কত 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এই এককগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে 760 mm ইকুয়াল কত 1 ATM। তার মানে আমরা ATM থেকে mm এ যাইতে পারবো, বা এটাতে মান দেওয়া থাকলে আমরা ATM এ আসতে পারবো। তারপর দেখো 101.325 কিলো প্যাসকেল মানে কত 1 ATM। একইভাবে 101 ইন্টু 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল ইকুয়াল কত 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার ইনভার্স 2। তার মানে আমরা বলতে পারি প্যাসকেল ইকুয়াল কত নিউটন মিটার ইনভার্স 2। আচ্ছা, এরপরে 101.325 প্যাসকেল ইকুয়াল 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এগুলার মূল্য যখন তোমরা সৃজনশীল করতে যাবা তখন সবচেয়ে বেশি বুঝতে পারবা, ঠিক আছে। অবশ্যই খাতায় লিখে রাখো। ধরো যে আমাদের দেওয়া আছে যে 740 mm ইকুয়াল কত ATM, তখন আমরা কিভাবে বের করব যে 740 ভাগ 700 কত 60 ইকুয়াল 0.9737 ATM, ঠিক আছে। এভাবে করে আমরা বের করব। আশা করি তোমরা বুঝছো।
তো এবার আমরা এই অধ্যায়টা করার জন্য প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা মূলত আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টার সাথে অনেক মিল। ওই অধ্যায়ে যে সূত্রগুলো আছে এখানে সেই সূত্রগুলোই ব্যবহৃত হয়। যেমন P1 V1 ইকুয়াল P2 V2, তারপর হচ্ছে কি আমাদের P1/T1 ইকুয়াল P2/T2। এখানে P1 কি প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ, V1 হচ্ছে প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন, P2 হচ্ছে চূড়ান্ত বা পরিবর্তিত অবস্থায় গ্যাসের চাপ, V2 হচ্ছে পরিবর্তিত অবস্থায় গ্যাসের আয়তন। তারপর হচ্ছে T1 কি প্রাথমিক অবস্থায় গ্যাসের তাপমাত্রা, T2 কি T2 হচ্ছে পরিবর্তিত অবস্থায় গ্যাসের তাপমাত্রা। এরপর আমরা 3 নম্বরের সূত্র ফেলতে পারি P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। তারপরে 4 নম্বরে আদর্শ গ্যাসের যে সমীকরণ PV ইকুয়াল nRT। ঠিক আছে, PV ইকুয়াল nRT। আশা করি এই সূত্রটা আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত করছি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ে আদর্শ গ্যাসের সমীকরণ PV ইকুয়াল nRT। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা কি দেখো, এখানে যে nটা সেটা নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। n কি আমাদের মোল সংখ্যা, n হচ্ছে মোল সংখ্যা ইকুয়াল n ইকুয়াল কত হইতে পারে জানো, প্রদত্ত বল W, প্রদত্ত বল এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, আমরা ম্যাথ করতে করতে জানবো, বাই আণবিক ভর, আণবিক ভর যাকে আমরা বড় হাতের n দ্বারা প্রকাশ করলাম। তাহলে n ইকুয়াল কত, প্রদত্ত মূল সংখ্যা ইকুয়াল প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে দেখো আমি যদি এখানে n এর জায়গায় W/m বসাই তাহলে কত আসে, PV ইকুয়াল n এর জায়গায় যদি W/m বসাই তাহলে আসে WRT/m আসে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো এটার নিচে 1 আছে, তাহলে বা WRT ইকুয়াল PVM বা M ইকুয়াল WRT/PV। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে কিন্তু একটা সূত্র যে M আণবিক ভর ইকুয়াল WRT/PV। আশা করি আর কি জানো, আর হচ্ছে গ্যাস মূলক ধ্রুবক, P চাপ, B আয়তন, T তাপমাত্রা। আচ্ছা, এতটুকু বুঝলা। এরপরে হচ্ছে 6 নম্বরের সূত্রটা কি হবে আমাদের, n ইকুয়াল PV/RT। এটাও কিন্তু একটা সূত্র এখান থেকে আসছে, n ইকুয়াল PV/RT। এরপরে হচ্ছে যে C ইকুয়াল √3/3RT/m। C কি হচ্ছে আমাদের বর্গমূল, এটা হচ্ছে মূলত আমাদের CRMS থেকে আমরা সংক্ষেপে C লিখি। তো আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখবো যে আমাদের বলছে যে গ্যাসের CRMS বেগ নির্ণয় করতে, তো এই CRMS বা C দ্বারা RMS বেগ বোঝায় বা গ্যাসের বেগ বোঝায়। ঠিক আছে, আচ্ছা রুট R দ্বারা রুট, M দ্বারা গড় এবং S দ্বারা বর্গ, R মানে হচ্ছে কত আমাদের রুট মিন গড় গড়, এরপরে S হচ্ছে আমাদের স্কোয়ার, তো এটা মূল গড় বর্গ বেগ মূলত বোঝায়। আচ্ছা, তাহলে RMS বেগ মানে কত, আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে C ইকুয়াল √3RT/m। আমরা একটু পরে এই সূত্রের ইউজ দেখব। এরপরে 8 নাম্বারটা কি, 8 নাম্বারটা হচ্ছে যে C ইকুয়াল √3PV/m। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সূত্র। গতিশক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি অথবা ই কেও দ্বারা প্রকাশ করতে পারো, যে ই ইকুয়াল 3/2 nRT। তো nRT মানে কত, পিভি ইকুয়াল nRT আমরা পড়ছি, তা কোথাও কোথাও আমরা 3/2 পিভিও ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা এতটুকু বুঝছো, সূত্রগুলো কিন্তু খুবই সোজা।
এরপর আর আরেকটা সূত্র যেটা এই অধ্যায়ের জন্য একটু বিশেষ, সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। তো সূত্রটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস বা তরলের ব্যাপনের হার উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে সূত্র। তার মানে দেখো, যদি ব্যাপনের হারকে আমরা ব্যাপনের ব্যাপনের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, আর ডি কে আমরা যদি ঘনত্ব দ্বারা প্রকাশ করি, তাহলে কি বলছে যে ব্যাপনের হার উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা বোঝায়। আচ্ছা, সূত্র থেকে আমরা এটা পাই। তাহলে দেখো যে আমরা কি লিখতে পারি, বা R1 সমানুপাতিক 1/√D1, আরেকটা যে R2 এটাকে R1 ধরলাম, কাজ করলাম, এবং R2 ধরলে 1/√D2। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ধরো এখান থেকে যদি লিখি এটা থেকে, তাহলে দেখো কি আসে যে R1 যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, তাহলে কি একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এবং ধ্রুবকটাকে আমরা কে ধরলাম, k/√D1। ঠিক একইভাবে এখান থেকে কত পাই, R2 ইকুয়াল, সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আমাদের সমানুপাতিক ধ্রুবক আসবে, কে ধরলাম, k/√D2। ঠিক আছে, তো R1 এবং R2 আসলো। আচ্ছা, এখন যদি আমি R1/R2 যদি বের করতে চাই, তাহলে দেখো R1/R2 এবং এটা বাকি, এটা দিলে আমাদের কে দুইটা কাটা যায়, তখন আমাদের কত আসে, √D2/√D1 আসে। ঠিক আছে, উল্টায় গেলে এরপরে এই দুইটা ভাগ দিলে আমাদের এটা আসে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো, এটা আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা হিসাব করব নির্দিষ্ট আয়তনে। ঠিক আছে, নির্দিষ্ট আয়তনে গ্যাস নিঃসরণের সময় T1 এবং T2 হলে, তাহলে সেই অনুসারে আমাদের সূত্র কি, যে R1 ইকুয়াল V/T1, আরেকটা হচ্ছে কি R2 ইকুয়াল V/T2। এটা কিন্তু আমাদের একটা সূত্র, বিভিন্ন এমসিকিউতে এই সূত্রটা আমরা কাজে লাগাতে পারি। তো সেখান থেকে আমরা কি পাই, যে R1/R2 ইকুয়াল কত লেখা যায়, T2/T1। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো, আমরা জানি যে রো ইকুয়াল m/b। রো মানে কত, আমাদের ঘনত্ব বোঝায়। ঘনত্ব ইকুয়াল m মানে হচ্ছে কত, ভর, বি মানে কত, আয়তন। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, এখানে আমরা ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করছি, প্রথম থেকে দেখলা যে ডি দ্বারা প্রকাশ করছি। তো ভর কি আমাদের এম, এবং আয়তন হচ্ছে বি। ঠিক আছে, এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে লিখতে পারি যে D1 ইকুয়াল M1 বি এবং D2 ইকুয়াল M2 বি। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি এখন, যে D1 ইকুয়াল M1/B এবং D2 ইকুয়াল M2/B। তাহলে আমরা D2/D1 ইকুয়াল কত লিখতে পারি, M2/M1 লিখলাম। আচ্ছা, তাহলে এবার দেখো কি করতে পারি, যে আমাদের যে 1 নম্বর সমীকরণে কিন্তু এখানে রুট ছিল, তো আমরা কি করলাম, উভয় পক্ষকে রুট করে দিলাম। এখন এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো 1, 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, যে R1/R2 ইকুয়াল T2/T1 ইকুয়াল √D2/√D1 ইকুয়াল √M2/√M1। দেখো, সমীকরণ 1, 2 এবং 3 নাম্বার থেকে আমরা এটা লিখলাম। তাহলে আমাদের 10 নম্বর সূত্র হচ্ছে এটা। এরপর 11 নম্বর সূত্রটা আমরা দেখি, সেটা হচ্ছে আংশিক চাপের সূত্র। আচ্ছা, ডাল্টনের আংশিক চাপ সংক্রান্ত সূত্রটা হচ্ছে 2 বা ততোধিক গ্যাস মিশ্রণটা পরস্পর বিক্রিয়াবিহীন হবে। তো মিশ্রণের চাপ উহার উপাদান সমূহের আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপ আশা করি আমরা জানি, যারা জানি না তাদের জন্য একটু সংজ্ঞাটা বলে দিই। আংশিক চাপ কাকে বলে, মিশ্রণে কোনো একটি উপাদান
মিশ্রণের মোট আয়তন দখল করলে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। আচ্ছা ধরো যে কোনো একটা পাত্র, ধরো যে এ পাত্রে, ঠিক আছে, এই পাত্রের জন্য আমরা জানি কি যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি। তাহলে এই পাত্রের জন্য কি হবে, পি এ বি ইকুয়াল আর টি। ঠিক আছে, দেখো এখানে যে আমাদের এই পাত্রের জন্য পি এবং এন এর মানটা আমাদের আলাদা হয়েছে, আর বাকি সবগুলো ধ্রুবক অবস্থায় আছে। এবং বি পাত্রের জন্য তাহলে কি হবে, পি ভি বি ইকুয়াল এন বি আর টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এন এ পাত্রের জন্য মোল সংখ্যা ইকুয়াল পি এ বি বাই আর টি, এবং একইভাবে বি পাত্রের জন্য মোল সংখ্যা কত, পি ভি বি বাই আর টি। আচ্ছা, তাহলে এখানেও লিখতে পারি কি এন ইকুয়াল পি বি বাই আর টি। এখন আমরা মিশ্রণের মোট মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। এন ইকুয়াল কত, এন এ প্লাস এন বি। আচ্ছা, এখন দেখো আমাদের এন এ কত দেওয়া আছে আমাদের, পি এ বি বাই আর টি প্লাস পি ভি বি বাই আর টি, এবং এন এর মান কত দেওয়া আছে, পি বি বাই আর টি। তাহলে দেখো এখান থেকে আমাদের কি কাটা যাবে, যে ভি আর টি সব যদি কমনে নেই তখন কাটা গেলে কত থাকে, পি ইকুয়াল পি এ প্লাস পি বি থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, যে কোনো মিশ্রণের মোট চাপ পি ইকুয়াল পি এ প্লাস পি বি, এভাবে যদি পি সি থাকে সেটাও হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এরপরে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র, আমাদের যখন মোট চাপ নির্ণয় করতে বলবে তখন আমরা এভাবে করে মোট চাপ বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের 11 নম্বর সূত্র, যে এভাবে করে মোট চাপ ইকুয়াল যতগুলা পাত্র থাকবে সবগুলা চাপের যোগফল হবে আমাদের মোট চাপ। ঠিক আছে, এবার যতগুলাই থাকুক। আশা করি এতটুকু বুঝছি। এবার আমরা আমাদের কোশ্চেনের করতে যাই। তো এই সূত্রগুলো অবশ্যই খাতায় লিখে রাখবা, আর এই সূত্রগুলো থেকেই এখন আমরা ম্যাথ করব। যদি নতুন কোনো সূত্র আসে তখন আমরা সাথে সাথে সেটা শিখে নিব। দেখো প্রশ্ন 1, এই যে আমি যে 3টা প্রশ্ন বানাইছি, ঠিক আছে, এই 3টার ভেতরেই আমাদের সকল বোর্ড কোশ্চেন, স্কুল কলেজে যত কোশ্চেন আছে সবগুলোই আমাদের এখান থেকেই আসবে। মূলত পুরো অধ্যায়টাকে বিশ্লেষণ করে আমি মাত্র 3টা কোশ্চেনে বানাইছি। তো যারা এগুলো খুব মনোযোগ দিয়ে সমাধান করতে পারবা তারা যে কোনো বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সহজেই সমাধান করতে পারবা। দেখো, এই একটা পাত্র যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 700 mm চাপের মান দেওয়া, 600 ml আয়তন দেওয়া, এবং 0.85 মানে প্রদত্ত বল ডাব্লিউর মান দেওয়া, এবং বি এর ক্ষেত্রে ঠিক একই জিনিসগুলো দেওয়া, এবং সি হচ্ছে একটা পাত্র যেখানে এ এবং বি দুইটার মিশ্রণ দেওয়া এবং আমাদের আয়তন দেওয়া 1.5 লিটার। বলছে কি ক নাম্বারে, যে এই পাত্রের অণুর সংখ্যা নির্ণয় করো। এই পাত্রের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে কোনো প্রয়োগ বা উচ্চতর দক্ষতায়, বিশেষ করে এগুলো প্রয়োগে আসে, যে এরকম একটা পাত্র দিয়ে দিবে সৃজনশীলে, এগুলো দেওয়া থাকবে, বলবে যে এই পাত্রের অণুর সংখ্যা নির্ণয় করতে। তখন আমরা কিভাবে নির্ণয় করব, যে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন 1। আচ্ছা দেখো, তাহলে আমি কি লিখলাম, যে আমাদের এই পাত্রে কি আছে, তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, 273 যদি যোগ করে ক্যালভিনে নেই তাহলে কত আসবে, 300 ক্যালভিন। আচ্ছা, এরপরে চাপ কত দেওয়া আছে, 700 mm চাপের মান। তো চাপ থেকে কিভাবে আমরা এটা থেকে এটিএম এ যাব সেটা কিন্তু আমি বলে দিছি। দেখো ঠিক আছে, এরকম কিন্তু একটু ভিডিওর প্রথম দিকে বলে দিছি যে কিভাবে আমরা এমএম থেকে এটিএম এ যাব। তাহলে আমরা 760 দ্বারা ভাগ করলে আমাদের কত আসলো, 0.9210 এটিএম। তোমরা আবার করে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আয়তন কত দেওয়া আছে, মিলিলিটার থেকে আমরা লিটারে যাব। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কত আসবে, 0.6 লিটার। আচ্ছা, এবার দেখো আর এর মান কত লিখছি, 0.0821
লিটার, এটিএম, মোল ইনভার্স মান, কেলভিন ইনভার্স ওয়ান। এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের সার্বজনীন গ্যাস মূলদ ধ্রুবক আর এর কিন্তু দুইটা মান আছে, আমরা কখন কোনটা বসাবো? দেখো আমরা সবাই সবচেয়ে বেশি পরিচিত 8.314 জুল, মোল ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান, এবং আরেকটা হচ্ছে 0.082 লিটার, এটিএম, মোল ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান। তো দেখো কখন আমরা এই মানটা বসাবো আর এর, যখন আমাদের চাপ নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেলে দেওয়া থাকবে এবং আয়তন দেওয়া থাকবে মিটার কিউবে। আর এই মানটা কখন আমরা ইউজ করব? যখন আমাদের চাপ দেওয়া থাকবে এটিএম এ এবং আয়তন দেওয়া থাকবে লিটারে। ঠিক আছে, তো এখন আমরা চাপ এটিএম এবং আয়তন লিটারে নিয়ে আমরা আর এর এই মানটা ইউজ করলাম। আশা করি বুঝছো কেন এগুলা এটিএম এবং লিটারে নিলাম, সেই জন্য আমরা আর এর মানটা এটা নিলাম। আচ্ছা, এখন দেখো আমাদেরকে কি বলছে, অণুর সংখ্যা নির্ণয় করতে। আচ্ছা, এখন আমরা প্রথমে কি করব, পিভি ইকুয়াল এন আর টি বা এন ইকুয়াল কত পিভি বাই আর টি দ্বারা প্রথমে মোল সংখ্যা নির্ণয় করব। প্রথমে কি করব, মোল সংখ্যা নির্ণয় করব। দেখো তাহলে এন ইকুয়াল কত পিভি বাই আর টি, সূত্রটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রথমে দিয়ে দিছি। এখানে যদি আমরা দেখাই যে এই যে আমাদের 6 নাম্বার সূত্র এন ইকুয়াল পিভি বাই আর টি, তো আমরা এই সূত্রটা ইউজ করতে আসছি। তো মূল সংখ্যা এখন সবার মান বসা দিব, পি এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, আর এবং টি এর মান সবার মান দেওয়া আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, আসলো 0.0224 মোল। ঠিক আছে, তোমরা আবার নতুন করে নিও, আমার ভুলও হইতে পারে তাড়াহুড়ার জন্য। আচ্ছা যাই হোক, তা দেখো মানগুলো বসানোর পর আমাদের মোল সংখ্যা কি, এটা এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা আসলে এত মোল। আচ্ছা এখন বলছি কি অণুর সংখ্যা নির্ণয় করতে, তাহলে অণুর সংখ্যা কিভাবে নির্ণয় করব? দেখো যে আবার আবার এক মোল গ্যাসের অণুর সংখ্যা, এক মোল গ্যাসের অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যাটা। তাহলে সুতরাং এত মোলে 0.0224 মোল গ্যাসের অণুর সংখ্যা গুণ করে দেই, যে 6 × 023 ইন্টু 10⁻³ ইন্টু 0.0224 যদি গুণ করে দিই তখন কতটি মোল আসবে, কতটি আসবে দেখবা যে 1.3491 ইন্টু 10⁻22 টি মোলও আছে। তাহলে এই পাত্রে মোলের সংখ্যা কত, এই পাত্রে অণুর সংখ্যা বলছে, এই পাত্রে অণুর সংখ্যা কত আসছে আমাদের এত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে করে আমাদের সৃজনশীলে আমরা অনেক বোর্ডে দেখব যেভাবে পাত্র দেওয়া আছে বসে ওই পাত্রের অণুর সংখ্যা নির্ণয় করতে। তো আমরা এই পদ্ধতির মাধ্যমে একটা পাত্রের অণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। এছাড়াও আণবিক ভরের ধারাও অনেক জায়গায় নির্ণয় করা হয়েছে, তোমরা ওই পদ্ধতিতেও করতে পারো, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা বেশি সোজা মনে হয়, তাই আমি তোমাদেরকে এটা দেখাইলাম। এবার দেখো কি বলছে যে এ ও বি পাত্রের আণবিক ভর নির্ণয় করতে। এ পাত্রের আণবিক ভর নির্ণয় করতে হবে আর বি পাত্রের আণবিক ভর নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এই পাত্রে কি দেওয়া আছে, প্রথমে আমরা এই পাত্রের যা যা দেওয়া আছে তা তুলি। যে তাপমাত্রা দেওয়া 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে 273 যোগ করলে তাপমাত্রা আসলো কত 300 কেলভিন। তারপর চাপ কত, চাপ একটু বের করছি 0.9210 ATM। ঠিক আছে, এরপরে আমাদের আয়তন কত 0.6 লিটার। ঠিক আছে, 1000 দ্বারা ভাগ করলে এরপরে আমাদের আর কি আর এর মান কত ইউজ করব, 0.0821 লিটার, এটিএম, মোল ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান। কেন এটা ইউজ করব সেটা কিন্তু বলছি, চাপ এবং আয়তন এটিএম এবং লিটারে দেওয়া থাকলে আমরা আর এর এই মানটা ইউজ করব। আচ্ছা, এবারে দেখো এই পাশে প্রদত্ত বল ডাব্লিউর মান দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল কত আমাদের 0.85 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, এই পাত্রে যা যা দেওয়া আছে তা লিখে নিলাম। এখন আণবিক ভর নির্ণয় করব। ঠিক আছে, আণবিক ভর নির্ণয় সূত্র আমরা কিন্তু দিয়েছি, এই যে আমাদের আণবিক ভর নির্ণয় সূত্র কি, এম ইকুয়াল ডাব্লিউ মানে প্রদত্ত ভর আর ইন্টু টি ডিভাইডেড বাই পিভি। তো আমরা এই সূত্রটা ইউজ করে দিব। তাহলে এখানে আমরা বসাই, তাহলে এখানে কি হবে যে আমরা জানি এম ইকুয়াল ডাব্লিউ আর টি বাই
পিভি, তারপর সবার মানগুলো বসায় দিবা। বসালে তখন আমাদের কত অ্যান্সার আসলো, যে 37.8854 গ্রাম মোল ইনভার্স 1। ঠিক আছে, এটা আসলে আমাদের এ পাত্রের আণবিক ভর বের করলাম। এবার আমরা বি পাত্রের আণবিক ভর বের করব। বি পাত্রের আণবিক ভর বের করব। তো বি পাত্রেও ঠিক ঠিক একই জিনিসগুলো দেওয়া আছে। বি পাত্রের তাপমাত্রা কত, 27 সেলসিয়াস, 273 যোগ করলে কত, 300 কেলভিন আসবে। আচ্ছা, এরপরে কত, চাপ, চাপ কত দেওয়া আছে, কেপিএ, ঠিক আছে, কিলো প্যাসকেল। তাহলে সেখান থেকে আমরা কিলো প্যাসকেলকে এটিএম এ নিয়ে যাব। আমি কিন্তু ইতিমধ্যে চাপের একক কিভাবে নিতে হয় সেটা দেখাইছি। দেখো এখানে কত আছে, 90 কিলো প্যাসকেল। এটাকে যদি আমরা 101,325 দ্বারা ভাগ করি, তখন আমাদের কত আসবে, 0.882 এটিএম আসলো। আমরা কিলো প্যাসকেলকে, ঠিক আছে, কিলো প্যাসকেলকে আমরা এটিএম এ নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে দেখি কি, আয়তন 450 ml দেওয়া আছে। তো 1000 দ্বারা ভাগ করলে আমাদের লিটারে চলে আসবে, তাহলে 0.545 লিটার লিখলাম। আচ্ছা, এরপর আমাদের প্রদত্ত বর ডাব্লিউ কত দেওয়া আছে, 0.65 গ্রাম। তাহলে লিখি যে 0.65 গ্রাম। তাহলে আমাদের আর এর মানটা কত বসাইতে হবে, লিটার এবং চাপের মান এটিএম এবং আয়তন লিটারে থাকলে আমাদের গ্যাস মোলার ধ্রুবকের মান কত, 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। ঠিক আছে, এখন আমরা একইভাবে আমাদের এই সূত্রটা ইউজ করব এবং আণবিক ভর বের করব। তাহলে তোমরা নিচে নিচে লিখবা। তো এম ইকুয়াল ডাব্লিউ আর টি বাই পিভি। এখন এই যে বি পার্টের জন্য যে মানগুলো বের করলাম, সবার মানই তো বের করে ফেলছি, মান বসাই দিবা। তারপর আমরা যদি অ্যান্সার বসাই তাহলে কত আসবে আমাদের, 40.0547 গ্রাম মোল ইনভার্স 1। তাহলে আমাদের এ পাত্রের আণবিক ভর এত এবং বি পাত্রের আণবিক ভর কত, এত। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে এ পাত্রের জন্য এবং এটা হচ্ছে আমাদের বি পাত্রের জন্য। এরপরেরটা আমরা খেয়াল করি যে কি বলছে, এ ও বি এর আরএমএস বেগ নির্ণয় করো। এ পাত্রের আরএমএস বেগ এবং বি পাত্রের আরএমএস বেগ মানে সি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে সূত্র কিন্তু আমি প্রথমেই দিয়ে দিছি, যে আমাদের আরএমএস বেগ নির্ণয়ের সূত্র কি, এটা। ঠিক আছে, এখন দেখবো আমাদের কি কি মান দেওয়া আছে। এ পাত্রের আরএমএস বেগ নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা কি, প্রথমে লিখি যে সূত্রটা হচ্ছে সি ইকুয়াল √3RT/m। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরএমএস বেগ নির্ণয়ের সূত্র। তো সি পাত্রে কি কি দেওয়া আছে, 3 তো আছেই, আর এর মান আমরা জানি এটা ধ্রুবক, টি তাপমাত্রা দেওয়া আছে এই পাত্রের, এম আণবিক ভর কিন্তু একটু আগে বের করলাম, এই পাত্রের আণবিক ভর কিন্তু একটু আগে বের করছি, তো সেটাই বসাই দিব বাস। তাহলে একইভাবে বি পাত্রের জন্য আমরা বের করব। তাহলে করি যে আমাদের কি কি দেওয়া আছে, তাপমাত্রা এ পাত্রের জন্য আমরা আগে বের করি। এই পাত্রের তাপমাত্রা কত, 300 কেলভিন। তারপর হচ্ছে আমাদের আর হচ্ছে কত, আর এর মানটা আমরা পরে বসাই। এরপরে দেখো যে এম, এম হচ্ছে 0.85 গ্রাম, বা এখান থেকে আমরা কিতে নিয়ে যাব, 0.85 ইন্টু 10⁻³ গ্রাম মোল ইনভার্স 1। এবার দেখো আমরা আর এর মানটা কত বসাবো। দেখো এখানে কিন্তু আমাদের চাপ এবং আয়তন দেওয়া নাই। এখন তাহলে আর এর মান কিভাবে বের করবো, আমি কিন্তু এখানে বলছি চাপ এবং আয়তন এগুলাতে দেওয়া থাকলে আর এর মান এগুলা বসাবো। তাহলে এখন দেখো এটা হচ্ছে আরেকটা, যে আমাদের আর এর মান 8.314 জুল মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। ঠিক আছে, এটা আমরা আরেক বসাবো যখন আমরা সক্রিয়ণ শক্তি, আমাদের রসায়নের ক্ষেত্রে দেখো কি কি বের করার ক্ষেত্রে আমরা এটা বসাবো, সক্রিয়ণ শক্তি, তারপর হচ্ছে আরএমএস বেগ, এরপর হচ্ছে গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে, এরপরে হচ্ছে আমাদের ইএমএফ, এসব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা বসাবো। আর 0.082 লিটার এটিএম মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1 এটা কখন বসাবো, এটা হচ্ছে আমাদের আয়তন, তারপর হচ্ছে চাপ,
তাপমাত্রা, ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব, হচ্ছে আণবিক ভর, তারপর হচ্ছে মোল সংখ্যা ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আর এর এই মানটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কি বের করব, আরএমএস বেগ। তাহলে আমরা এখন আর এর কোন মানটা ব্যবহার করব, যে 8.314 মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আচ্ছা, এখন দেখো যে আমাদের কি হবে, এবং আমাদের এটা গ্রামে দেওয়া ছিল, আমরা কি করলাম, গ্রাম মোল ইনভার্স 1-এ নিয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র বসাই দিই। এখানে যদি মান বসাই দিই, সবগুলোর মান তো আছেই। এই পাত্রের ক্ষেত্রে আমাদের সিএ আরএমএস বেগ কত আসবে যদি সবার মান বসাই দিই, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে মান আসবে হচ্ছে আমাদের 2966.994 এমএস ইনভার্স 1। এটা আসলো, এটা হচ্ছে এই পাত্রের আরএমএস বেগ। এবং একইভাবে বি পাত্রের আরএমএস বেগ নির্ণয় করব, সূত্র তো একই। তাহলে বি পাত্রের ক্ষেত্রে কি দেওয়া আছে, তাপমাত্রা টি কত দেওয়া আছে, 300 কেলভিন দেওয়া আছে। আচ্ছা, এরপরে আর যেটা আরএমএস বেগ, তার মানে 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 বসাবো। এরপরে এম আণবিক ভর, কিন্তু আমরা একটু আগে বি পাত্রের জন্য আণবিক ভর বের করছি, তখন কত আসছিল আমাদের বি পাত্রের আণবিক ভর, বি পাত্রের যে আণবিক ভর। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে আমাদের এ পাত্রের আণবিক ভর চাইছে, তাই না, এম মানে কত, এই পাত্রের আণবিক ভর। তো আমি এখানে প্রদত্ত ভরের হিসাব করছি ডাব্লিউ এর মান, আসলে এখানে এম, এম কি আমাদের একটু আগে যেটা বের করতে বলছে যে এই পাত্রের আণবিক ভর, এম কত ছিল আমাদের, এম এ কত বের করছিলাম আমরা, 37.885 গ্রাম মোল ইনভার্স 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটার হিসাব কেন করব, আমরা আণবিক ভরের হিসাব করছি। আচ্ছা, একইভাবে তখন আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা বসায় দিবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো একইভাবে বি পাত্রে কত তাপমাত্রা দেওয়া আছে, আর এর মান তো সিআরএমএস এর ক্ষেত্রে এটা বসাবো। এবং বি পাত্রের আণবিক ভর, বি পাত্রের আণবিক ভর কত হবে, কত বের করছিলাম আমরা, 40.0547 গ্রাম মোল ইনভার্স 1। আচ্ছা, ঠিক আছে, তোমরা অবশ্যই মানগুলা আরেকবার চেক করে দেখবা। আমার একটু ভুল হইতে পারে, আমি তাড়াহুড়ার জন্য হয়তো বা মানটা ভুল বসাতে পারি। তো যাই হোক, তো দেখো আমরা মান বসালাম। এখন সূত্র কি আমাদের, সিআরএমএস বেগ নির্ণয় সূত্র হচ্ছে সি ইকুয়াল রুট ওভার 3RT/m। তো আমাদের 3R এবং টি এর মান আছে এবং এম আণবিক ভরের মানও আছে, বসাই দিলে আমাদের ধরো কত আসলো, যে 3392 পয়েন্ট সামথিং আসলো এম এস ইনভার্স 1। ঠিক আছে, তোমরা অবশ্যই করে দেবে। এই মানটা কিন্তু শিওর না, আমি আন্দাজে এটা বসাইছি। ঠিক আছে, নিয়মটা কিন্তু এটাই হবে। আচ্ছা, তাহলে কি আমরা এ এবং বি পাত্রের আরএমএস বেগ নির্ণয় করলাম এই পদ্ধতিতে। এরপরে দেখো সি পাত্রের গ্যাস মিশ্রণের মোট চাপ কত। সি পাত্রে এ এবং বি দুইটা গ্যাস যদি মিশ্রণ হয়, তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। দেখো, গ্যাস মিশ্রণে মোট চাপের সূত্র কি, পি এ প্লাস পিবি পি সি এইভাবে। তো আমাদের এ আর বি পাত্র আছে। তো এখন দেখো যে মোট চাপ নির্ণয় করতে হবে, প্রথমে এই পাত্রের চাপ নির্ণয় করতে হবে, এরপরে বি পাত্রের চাপ নির্ণয় করতে হবে, দুইটার যোগ ফলে কি আমাদের মোট চাপ আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, প্রথমে এ পাত্রের চাপ নির্ণয় করব। ঠিক আছে, আমরা কোনটা করছি, এটা গহ নাম্বার, যে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। তাহলে আমরা প্রথমে এ পাত্রের ক্ষেত্রে চাপ নির্ণয় করব, যে এ পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমাদের, P1 ইকুয়াল 700 এম এম, B1 ইকুয়াল 600 ml, তারপরে B2 ইকুয়াল কত 1.5 লিটার, বা এটাকে আমরা মিলিলিটারে নিয়ে গেলাম 1000 দিয়ে গুণ করে, যে আমাদের V2 যেটা দেওয়া আছে দুইটার মিশ্রণ V2, সেটা লিটারে দেওয়া আছে, আমরা মিলিলিটারে নিয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের P2 বা PA। ঠিক আছে, P2 বের করতে হবে কত, সেটা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তা বা এটাকে আমরা PA এ পাত্রের চাপ বসাইতে পারি। তাহলে আমরা কি জানি যে P1 B1 ইকুয়াল P2 B2, তো PA V2, সেখান থেকে আমরা সুতরাং PA ইকুয়াল P1 বাই B1 ইকুয়াল V2 ইকুয়াল P1 এর মান কত আছে আমাদের 700 ইন্টু 600 ডিভাইডেড বাই 1500।
ঠিক আছে, তাহলে কত আসবে আমাদের? চাপের মানটা আমরা এটিএম এ না নিয়ে এমএম এ করছি। যদি আমাদের সৃজনশীলে বলে যে আমাদের এটিএম এককে বের করতে, তখন কিন্তু আমরা সব কিছুর হিসাব এটিএম এককেই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এসআই একক যদি বলে তাহলে তো এটিএম এই করতে হবে, তাই না? তো এখানে যেহেতু আমার কিছু বলা নাই, তো আমি এমএম চাপেই এটা বের করছি। এরপরে দেখো, তাহলে এই পাত্রের চাপ কত আসলে এটা। একইভাবে বি পাত্রের ক্ষেত্রে আমাদের P1, তারপরে V1, V2 এবং PV ইকুয়াল হোয়াট। এখন P1 কত দেওয়া আছে? বি পাত্রে দেওয়া আছে P1 চাপ 90 কিলো প্যাসকেল। তাহলে 90 কিলো প্যাসকেলকে আমরা কি করব, এখানে এমএম এর হিসাব করছে, আমরা এটাতেও এমএম নিয়ে আসব। তাহলে কি করতে হবে? 1.01, দেখো 90 ইন্টু 760 গুণ করে প্রথমে এটিএম এ আনলাম। এরপর আমরা কি করব? 1.101.325 দ্বারা ভাগ করলে তখন আমাদের 675.055 এমএম এ আসবে। ঠিক আছে, আমরা এমএম এর হিসাব করছি, তুমি চাইলে এটিএমই দুইটা নিয়ে যেতে পারো। আচ্ছা, এরপর আমাদের আমাদের আয়তন বি ওয়ান কত দেওয়া আছে? 450 ml। ঠিক আছে, তাহলে 450 ml এবং সি পাত্রে কত? 1.5 লিটার। তো 1000 দিয়ে গুণ করলে 1500 মিলিলিটার আসবে। এখন আমাদের পি পাত্রের চাপ বের করতে হবে। তো সূত্র তো এটাই যে বি ওয়ান ইকুয়াল পিভি বি2। সুতরাং পিভি ইকুয়াল কত আমাদের? P1 B1/B2। এখন সবার যদি মান বসায় দিই, তখন আমাদের মান আসলো, ধরো যে আমাদের মান কত আসলো? 202.5166 mm। ঠিক আছে, তোমরা আরেকবার করে দেখবা। আচ্ছা, এবার দেখো এই পাত্রের ক্ষেত্রে চাপ কত আসলে এত, এবং বি পাত্রের ক্ষেত্রে চাপ কত আসলে এত। এখন আমাদের কি বলছে যে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে। তো মোট চাপ নির্ণয় সূত্র কি? পি ইকুয়াল PA প্লাস PB। তো আমরা PA বের করছি, PA হচ্ছে আমাদের এত mm প্লাস PB কত আমাদের? 202.5166। ঠিক আছে, তোমরা আসল মানটা বের করে দেখবা। আচ্ছা, তাহলে এত, এখন দুইটা যদি যোগ করে দিই তাহলে কত আসলো আমাদের? 482.5166 mm। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চাইলে তোমরা এটিএম এককই সবগুলো করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের মোট চাপ সি পাত্রের মিশ্রণের মোট চাপ কত আসলো? এত। ঠিক আছে, এই পদ্ধতিতে বের করতে হবে। তাহলে মোট কি শিখলা? যে যখন আমাদের কোন একটা পাত্রের মোট চাপ এভাবে নির্ণয় করতে বলবে, তখন প্রথমে এ পাত্রের ক্ষেত্রে চাপ নির্ণয় করব এভাবে, এবং বি পাত্রের ক্ষেত্রে একইভাবে চাপ নির্ণয় করব। এরপরে দুইটা যোগ করে দিলে আমাদের সি পাত্রের মোট চাপ চলে আসবে। আচ্ছা, এবার দেখো পরেরটা, যে সি পাত্রে তাপমাত্রা যদি 35°C হয় তাহলে মিশ্রণের মোট চাপ কত? একটু আগে যেটা ছিল এটা, এখানে কিন্তু কোনো তাপমাত্রা দেওয়া ছিল না, তাই না? তো শুধু আমরা এটা এটা বের করছি, বাস আমাদের অ্যান্সার চলে আসছে যোগ করার পরে। কিন্তু এখন বলছে যে তাপমাত্রা দেওয়া আছে, যদি 35°C হয়, সি পাত্রের তাপমাত্রা যদি 35°C হয়, তাহলে মিশ্রণের মোট চাপ কত? ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, যে প্রথমে আমরা, তো দেখো এই ক্ষেত্রে প্রথম আমাদের কি করতে হবে? গড় নাম্বার পর্যন্ত ম্যাথটা করতে হবে, যে সি পাত্রে মিশ্রণের মোট চাপ বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে গহত হতে আমরা কি পাইছি, যে গহতে পাইছি যে সি পাত্রে মিশ্রণের মোট চাপ কত বের করছি আমরা? মোট চাপ পি ইকুয়াল বের করছি হচ্ছে, ধরো যে কত? 482.5166 mm। ঠিক আছে, ধরো যে এটা বের করছি। ঠিক আছে, যে গ নাম্বার থেকে আমরা মোট চাপ এটা বের করছি। আচ্ছা, এটা হচ্ছে গ নাম্বারে ছিল, তো এটাকে আমরা P1 দিলাম। এরপরে দেখো যে আমাদের T1 দেখো, এবং বি প্যাক্টর দুই ক্ষেত্রে কি আমাদের তাপমাত্রা কত? 27°C। তো আমাদের T1 প্রাথমিক তাপমাত্রা 27°C-কে ক্যালভিনে নিয়ে গেলাম, 300 ক্যালভিন। এরপরে T2 কত দেওয়া আছে আমাদের? এরপরে যে তাপমাত্রাটা দেখো
35 ডিগ্রি সেলসিয়াস দেখাও। তো 35 ডিগ্রি সেলসিয়াসকে যোগ করলে 308 কেলভিন আসলো। এখন আমাদের বের করতে হবে কি 35 ডিগ্রি সেলসিয়াস হলে মিশ্রণের মোট চাপ কত। তাহলে এবারও কি মোট চাপ নির্ণয় করতে হবে, P2 = হোয়াট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গহ নাম্বার পর্যন্ত সম্পূর্ণ করব, এরপরে এই সিস্টেম হবে। যদি আমাদের সৃজনশীলে বলে যে শুধু সি পাত্রের মিশ্রণের মোট চাপ কত, তাহলে তো এতটুকুই অ্যান্সার। আর যদি বলে যে সি পাত্রের তাপমাত্রা যদি এত হয় তাহলে মোট চাপ কত, তখন আমাদেরকে এই গহ নাম্বার সম্পূর্ণ করে এই পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, বিভিন্ন ধাপে কোশ্চেন হয়ে থাকে। তো তারপর দেখো যে P2 = হোয়াট। তো আমরা কি জানি যে P1 বাই T1 = P2 বাই T2। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বের করব, যে P2 বের করব। তাহলে P2 = P1 × T2 বাই T1। তো সবার মানগুলো বসাই দিবা। ঠিক আছে, সবার মান বসাই দিলে কত আসলো, ধরো যে 495.3837 এম আসলো। যেহেতু এটা চাপের মান তো এটার অ্যান্সারও কি আসলো। তাহলে সি পাত্রের মোট চাপ কত আসলো আমাদের, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি পাত্রের মিশ্রণের মোট চাপ হবে এত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুবই ছোট, যদি 35 ডিগ্রি সেলসিয়াস বলে তাহলে গহ পর্যন্ত এসে এরপরে এই এক্সট্রা কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে 5 গ্রাম এ ও বি এর অণুসমূহের গতিশক্তির তুলনা করো। 5 গ্রাম এ ও বি পাত্রে এর অণুসমূহের গতিশক্তির তুলনা করো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 5 গ্রাম এ পাত্রের অণুর গতিশক্তি বের করতে হবে, আবার 5 গ্রাম বি পাত্রের অণুর গতিশক্তি বের করতে হবে। আর তুলনা মানে কি, দুইটা একটু ভাগ করে দিব, ভাগ করা মানে তুলনা। আচ্ছা, এখন গতিশক্তি নির্ণয় সূত্র কি, এটা হচ্ছে গতিশক্তি নির্ণয় সূত্র E = 3/2 nRT। আচ্ছা, তাহলে গতিশক্তি নির্ণয় সূত্রটা লিখি আমরা। গতিশক্তি নির্ণয় সূত্র হচ্ছে আমাদের E = 3/2 nRT। এখন এই পাত্রের ক্ষেত্রে 3/2 তো আছেই, ই বের করব, এন এর মানটা বের করি, যে এন ইকুয়াল, সূত্রটা কি, এন মোল সংখ্যা ইকুয়াল প্রদত্ত ভর বাই আণবিক ভর। এখন প্রদত্ত ভর কিন্তু আমাদের এটা দেওয়া আছে 5 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে 5 গ্রাম এবং আণবিক ভর কত বের করছি আমরা, যে ধরো যে আণবিক ভর বের করছিলাম 37.884 গ্রাম মোল ইনভার্স 1 বের করছিলাম। এখন তাহলে কত আসলো, 0.1319 মোল আসলো। ঠিক আছে, আরেকবার করে দেখবা। তাহলে এটা হচ্ছে আমাদের এই পাত্রের ক্ষেত্রে মোল সংখ্যা, এন এর মান বের করলাম, এবং আর এর মান গতিশক্তি বের করার ক্ষেত্রে আর এর মান কি বসাবো বলছি, 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এবং এই পাত্রের তাপমাত্রা কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো এই পাত্রের গতিশক্তি নির্ণয় সব কিছু বের করে ফেলছি। এখন শুধু সূত্রটা ইউজ করব, যে যে আমাদের এত মোল, প্রথমে আমরা কি করব, এন এর মানটা তো আমরা বের করলাম। এখন আমরা এখানে গতিশক্তি, এ পাত্রের গতিশক্তি লিখব, যে এ পাত্রের গতিশক্তি ইকুয়াল 3/2 nRT। তো 3/2 দিলাম, ইন্টু এন কত সেটা লিখলাম 0.1319 ইন্টু 8 এর মান 8.314 ইন্টু তাপমাত্রা 300। ঠিক আছে, যদি গুণ করি তখন আমাদের 493.4774, তারপর কত আসলো আমাদের, যে জুল। ঠিক আছে, আসলো। তো এই পাত্রের অণুর গতিশক্তি বের করছি। এবার আমরা বি পাত্রের 5 গ্রাম অণুর গতিশক্তি বের করব। তো বি পাত্রের ক্ষেত্রে দেখো আমাদের সূত্রটা কি, গতিশক্তি বের করার, E = 3/2 nRT। তো এন কত, এন ইকুয়াল হচ্ছে আমরা জানি প্রদত্ত ভর বা আণবিক ভর। প্রদত্ত ভর 5 গ্রাম অণুর বের করতে হবে, এবং আণবিক ভর আমরা প্রথমেই বের করছি। এখানে কিন্তু আমরা আণবিক ভর বের করছিলাম বি পাত্রে। তো আণবিক ভরটা কত ছিল আমাদের, 40.0457 গ্রাম মোল ইনভার্স 1 ইকুয়াল 0.1248 মোল। ঠিক আছে, এটা আসলো। তো এরপরে দেখো
আর এর মান কত হবে? গতিশক্তি বের করার ক্ষেত্রে আর এর মান হবে 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 300 কেলভিন। তো গতিশক্তি নির্ণয়ের সূত্র বসাই দিব যে বি এর ক্ষেত্রে আমাদের গতিশক্তি কত আসে। যদি বসাই দিই তাহলে আমাদের বি এর ক্ষেত্রে গতিশক্তি কত আসলো ক্যালকুলেশন করবা, এখানে মানগুলো বসাই দিবা। মানগুলো বসালে তাহলে আসলো, এখানে আমাদের কত আসবে 466.9142। ঠিক আছে, আমি একটা মান বসাই দিলাম, তোমরা একটু বের করে দেখো যে ই বি পাত্রের ক্ষেত্রে আমাদের গতিশক্তি আসলে এত এবং এই পাত্রের ক্ষেত্রে আসে এত। আচ্ছা, এখন দুইটার গতিশক্তি আসে, এখন বলছে তুলনা করতে। তুলনা করা মানে ভাগ করা। আচ্ছা, তাহলে লিখবো যে এ ও বি পাত্রের গতিশক্তির তুলনা করে পাই। তো দেখো এ ও বি পাত্রের গতিশক্তির তুলনা করে দিলাম, যে যে মানটা পাইছি সেটা ভাগ করে দিলেই কি, এভাবে দেখাই দিলেই কি গতিশক্তির তুলনা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি, কোনটির ব্যাপনের হার বেশি। আচ্ছা, এখন আমাদের এর জন্য শিখতে হবে খুবই ছোট যে প্রথমে আণবিক ভর বের করতে হবে, এ ও বি পাত্রের আণবিক ভর বের করতে হবে। তো দেখো যে এ ও বি পাত্রের আণবিক ভর কিন্তু আমরা আগে বের করে ফেলছি, তাহলে আমরা লিখতে পারি যে খ হতে পাই এ পাত্রের আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এ পাত্রের আণবিক ভর ধরো কত বের করছিলাম আমরা, 37 পয়েন্ট সামথিং ছিল। আচ্ছা, এবং বি পাত্রের আণবিক ভর, বি পাত্রের আণবিক ভর ছিল 40 পয়েন্ট সামথিং। ঠিক আছে, আচ্ছা বের করছি কিন্তু আমরা এগুলো। এখন বলছে কি যে কোনটির ব্যাপনের হার বেশি। এখন আমরা সবসময় মনে রাখবো যে যার আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি হলে, আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার কম, ব্যাপনের হার কম, এবং আণবিক ভর যদি কম হয়, কম হলে ব্যাপনের হার বেশি। তাহলে এখন তুমি বলো যে এ এবং বি পাত্রের মধ্যে কার ব্যাপনের হার বেশি, কার বেশি? এ পাত্রের, কারণ ওর কম, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। তাহলে হচ্ছে যে আমাদের এ পাত্রের আণবিক ভর যেহেতু বেশি, এ পাত্রের কি, এ পাত্রের আমাদের যেহেতু বি পাত্রের আণবিক ভর বেশি, বি পাত্রের আণবিক ভর কত বেশি, সেজন্য আমাদের এ পাত্রের ব্যাপনের হার বেশি। খেয়াল করো যে যে পাত্রের আণবিক ভর বেশি হবে সেটার ব্যাপনের হার কম, আর যে পাত্রের আণবিক ভর কম হবে সেটার ব্যাপনের হার বেশি। তো এই পাত্রে যেহেতু কম, তার মানে কি এই পাত্রের ব্যাপনের হার বেশি। আচ্ছা, তাহলে শেষ অ্যান্সার, সি পাত্রে মিশ্রণের মোট চাপের ওপর এ ও বি কোন গ্যাসের প্রাধান্য বেশি। সি পাত্রের মিশ্রণের মোট চাপের মধ্যে এ ও বি কোন পাত্রের গ্যাসের প্রাধান্য বেশি। আচ্ছা, এখন দেখো সি পাত্রে মিশ্রণের মোট চাপ কত, সেখান থেকে কিন্তু আমরা এ পাত্রের চাপ কত ছিল এটা, এবং বি পাত্রের চাপ এটা, এবং সি পাত্রের যে মোট চাপটা সেটা কিন্তু এটা বের করে রাখছিলাম, তাই না? আচ্ছা, এটা আমরা আগেই বের করে রাখছি। এখন বলছে কি আমাদের যে সি পাত্রের, সি পাত্রে মিশ্রণের মোট চাপের ওপর এ ও বি কোন গ্যাসের প্রাধান্য বেশি। এখন দেখো এই যে সি পাত্রের মিশ্রণের মোট চাপ এত এবং এ পাত্রের চাপ এত, বি পাত্রের চাপ এত, এটা বের করে ফেলছি আমরা আগেই। এখন খেয়াল করে দেখো পি এ মানে এ পাত্রের চাপ এবং বি পাত্রের চাপের মধ্যে কার চাপ বেশি। এ পাত্রের চাপ বেশি কারণ 280, এবং বি পাত্রের চাপ কম, তার মানে এ পাত্রের চাপের পরিমাণ বেশি এবং বি পাত্রের চাপের পরিমাণ কম, তার মানে সি পাত্রে কার চাপ বেশি হবে, এ পাত্রের চাপ বেশি হবে। যার চাপ বেশি তার যার চাপ বেশি, দেখো এই পাত্রের চাপ বেশি, তো মিশ্রণে তার চাপই বেশি হবে, পি এর চাপ বেশি। এখন তুমি আরেকটু আরেকটু দেখানোর জন্য তুমি কি করতে পারো যে কত বেশি চাপ দেয়, এই পাত্র কত বেশি চাপ দেয় সেটার জন্য তুমি কি করতে পারো যে এ পাত্র বি পাত্র হতে বেশি চাপ দেয়, বেশি চাপ দেয়, কত বেশি চাপ দেয় বিয়োগ করে দিলেই হবে যে 280 মাইনাস 202 পয়েন্ট সামথিং আছে, বিয়োগ করে দিলে ধরো যে আসলো 77 পয়েন্ট সামথিং আসলো। তো তার মানে হচ্ছে যে এ পাত্র বি পাত্রের তুলনায়
77.78 mm বেশি চাপ দেয়, তার মানে এ পাত্রে চাপের প্রাধান্য বেশি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা বলছে যে কত তাপমাত্রায় এর আরএমএস বেগ বি এর সমান হবে। এর আরএমএস বেগ মানে হচ্ছে সি এ, বি এর সমান হবে, বি এর আরএমএস বেগের সমান হবে সি বি হবে, তাই তো? এটা হচ্ছে কথা। তো সি এ এবং সি বি এটা সমান হবে কত তাপমাত্রায়, আমাদের তাপমাত্রা বের করতে হবে কত তাপমাত্রায় এর আরএমএস বেগ বি এর সমান হবে। আচ্ছা, তাহলে দেখো এটা মানে কত, সি এ আরএমএস বেগ বা রুট ওভার 3r/TA বাই এম এ, এ পাত্রের আণবিক ভর আর এটা হচ্ছে এ পাত্রের তাপমাত্রা, ইকুয়াল রুট ওভার 3r/T/B মানে বি পাত্রের তাপমাত্রা ডিভাইডেড বাই বি পাত্রের আণবিক ভর। আচ্ছা, এখন দেখো যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে, স্কোয়ার করে দিলে তখন আমাদের 3r আর 3r কাটা যায় এবং স্কোয়ার চলে যায়, তখন কত থাকে, TA বাই এম এ ইকুয়াল TB বাই MB। তো বা TB ইকুয়াল TA ইন্টু MB বাই MA। ঠিক আছে, এখন এ পাত্রের তাপমাত্রা, এ পাত্রের তাপমাত্রা কত আমাদের, আমরা পাত্র যদি খেয়াল করি দেখবো এই পাত্রের তাপমাত্রা দেওয়া আছে কত, 300 কেলভিন। তারপর বি পাত্রের আণবিক ভর, আণবিক ভর কিন্তু আমরা আগেই বের করছি কত, 40.054। আচ্ছা, এরপরে দেখো এই পাত্রের আণবিক ভর বের করছিলাম আমরা কত, 37.885। ঠিক আছে, তাহলে এবার ক্যালকুলেশন করে ধরো যে আসলো 317.17 কেলভিন। তাহলে আমাদের তাপমাত্রা কত হতে হবে, যদি আমাদের তাপমাত্রা 317.17 কেলভিন তাপমাত্রা হলে কি বলছে, কত তাপমাত্রা, এত তাপমাত্রা এর আরএমএস বেগ বি এর সমান হবে, সেটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, তো এই গেল আমাদের প্রশ্ন 1। এই প্রশ্নটা বিভিন্ন ধাপে আছে, আমাদের সৃজনশীলে যে কোনো এক ধাপের থেকে কোশ্চেন দিতে পারে, আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় এখান থেকেই কমন পড়বে। এবার আসো প্রশ্ন 2-এ কি দেওয়া আছে, পাত্র 1 এ পাত্র, এ পাত্রে 27°C 700 mm চাপ 600 ml আয়তন দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের সময় 178 সেকেন্ড, এবং বি পাত্র 27°C তাপমাত্রা 780 mm চাপ 600 ml আয়তন দেওয়া আছে, হাইড্রোকার্বনের ব্যাপনের সময় 1.5 মিনিট দেওয়া আছে, এবং সি পাত্র দেওয়া আছে এ প্লাস বি দুইটা পাত্রের মিশ্রণ 1.5 লিটার, এটা হচ্ছে আমাদের সি পাত্র। বলছে যে হাইড্রোকার্বনের আণবিক ভর কত। আচ্ছা, এখন আমরা হাইড্রোকার্বনের আণবিক ভর বের করব। তো দেখো কার্বন ডাইঅক্সাইড, এই পাত্রের কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার কত দেওয়া আছে, 178 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার R1 ইকুয়াল, আমরা কিন্তু একটা সূত্র পড়ছি যে R1 ইকুয়াল V1 বাই T1, গ্রাহামের ব্যাপন সূত্র প্রমাণের ক্ষেত্রে আমি এটা দেখাইছিলাম। তো দেখো এখানে আমাদের আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে কত আমাদের 650, তাপমাত্রা কত দেওয়া আছে 27°, তার মানে আচ্ছা এখানে দেখো টাইম, এটা কি টাইম, T1 মানে আমাদের টাইম বুঝাইছে, তার মানে এখানে কত 178 সেকেন্ড দেওয়া আছে, যেহেতু সেকেন্ডে দেওয়া আছে আর কোনো কাজ নাই, তাহলে এখানে শুধু ক্যালকুলেটরের মান বসাবো এবং আসবে কত 3.6516। ঠিক আছে, তাহলে ব্যাপনের হার আসলো কত, এত। এরপরে দেখো হাইড্রোকার্বনের ব্যাপনের সময়, হাইড্রোকার্বনের ব্যাপনে সময় T2 ইকুয়াল, দেখো হাইড্রোকার্বনের ব্যাপনের সময় কত দেওয়া আছে, 1.5 মিনিট দেওয়া আছে। ঠিক আছে, তো মিনিটটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে, 1.5 ইন্টু 60 দিয়ে গুণ করলেই সেকেন্ড চলে আসলো যে 90 সেকেন্ড। আচ্ছা, এখন তার মানে হাইড্রোকার্বনের ব্যাপনের হার বের করতে হবে, হাইড্রোকার্বনের ব্যাপনের হার R2 ইকুয়াল কত, V2 বাই T2। তো হাইড্রোকার্বনের যে পাত্রটা সেখানে আমাদের কি দেওয়া আছে যে আয়তন কত 600 ml দেওয়া আছে, তাহলে এখন আমরা 600 ml লিখি, 600 বাই T2 কত বের করলাম 90, তাহলে কত আসবে আমাদের এখানে
0.666 আসবে, ঠিক আছে, এরকম আসবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার R1 বের করছি এবং হাইড্রোকার্বনের ব্যাপনের হার R2 বের করছি। এখন আমরা জানি গ্রাহমের ব্যাপন সূত্র হতে যে R1/R2 ইকুয়াল কত আমাদের √ওভার M2/M1। আমাদেরকে কি বলছে যে হাইড্রোকার্বনের আণবিক ভর বের করতে, তার মানে M2 বের করতে হবে। এখন কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তো আমরা বের করতে পারি, তাই না? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে আমাদের? 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো মোটামুটি আমাদের সব মানই আছে, এখন আমাদের M2 বের করতে হবে। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দিব, তখন কত আসবে আমাদের? R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল M2 বাই M1 বা M2 ইকুয়াল R1 স্কোয়ার ইন্টু M1 বাই R2 স্কোয়ার ইকুয়াল, যদি আমরা সবার মান বসায় দিই তখন কত আসলো? যে 13.211, আচ্ছা 2011 গ্রাম। এটা আসলে তোমরা আরেকবার করে দেখবে এই মানগুলো বসায়, ঠিক আছে? এত গ্রাম আসলো। তাহলে আমাদের হাইড্রোকার্বনের আণবিক ভর কত? এত গ্রাম। এরপরের কোশ্চেনটা দেখি যে বলছে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। এটা কিন্তু আমরা একটু আগে করে আসছি যে দুইটা পাত্রে আমাদের P1 B1 এগুলো সব দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, দুইটা সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে পারবো। সেম এই ম্যাটটার মতো যে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। এরপরেরটা দেখি 35 ডিগ্রি সেলসিয়াস তাপে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত। ঠিক এই পর্যন্ত আসার পরে এরপর আমরা 35 ডিগ্রি সেলসিয়াস আমাদের তাপমাত্রা দেওয়া আছে, এরকম ম্যাথও আমরা একটু আগে করলাম, সেম আমাদের এই ম্যাথটার মতো, ঠিক আছে? অতএব এই দুইটা ম্যাথ আমাদের প্রশ্ন নাম্বার 2-তে কমন পড়ছে। এই দুইটা তোমাদের জন্য SW থাকবে। যদি তোমরা এই দুইটা ম্যাথ বুঝে থাকো তাহলে প্রশ্ন নাম্বার 2 এর দুইটা ম্যাথও করতে পারবা। তো আশা করি তোমরা এই তিনটা বুঝছো। এর পরের ম্যাথটা চাই আমরা। প্রশ্ন নাম্বার 3-এ যেটা আছে সেটা কোনো ম্যাথ করার মতো কিছু না, সেটা হচ্ছে অনেকটা ব্যাখ্যা দেওয়ার মতো, বোঝার মতো। আমাদের বিভিন্ন গাইড এগুলো আমরা যদি কয়েকবার পড়ি তাহলেও বুঝতে পারবো। এরপর আমি এখানে তুলে আনছি কারণ বিভিন্ন বোর্ড পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে। তো আমরা যদি একটু এটা খেয়াল করি, দেখি যে OM, দেখো এই একদম সোজা যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে আদর্শ গ্যাসের রেখা। OM হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাসের রেখা, ঠিক আছে? আদর্শ গ্যাস। আচ্ছা, এরপরে দেখো এই যে OA, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের রেখা। এরপরে কি এই যে বক্র রেখা দুইটা আছে, একটা হচ্ছে OC আর একটা হচ্ছে কি আমাদের OB। OB হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং OC হচ্ছে কি নাইট্রোজেন। আচ্ছা, এখন দেখো কি বলছে, OM রেখার মতো মানে আদর্শ গ্যাসের রেখার মতো OA এবং OB রেখা কোন শর্তে সৃষ্টি হবে। এখন আমাদের জানতে হবে আদর্শ গ্যাস কখন হবে, একটা গ্যাস বা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস হবে? উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে কোনো গ্যাস আদর্শ গ্যাসে পরিণত হতে পারে, ঠিক আছে? উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে আদর্শ গ্যাসে পরিণত হতে পারবে। তাহলে ওএম এর মতো OA এবং OA এবং OB, ঠিক আছে? এই দুইটা রেখায় এগুলো হচ্ছে বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসে পরিণত হতে পারবে? উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে। এখন প্রথমে তুমি উচ্চ তাপমাত্রা দিয়ে একটা পয়েন্ট লিখতে পারো, তারপরে এটার ব্যাখ্যা দিবা, এরপরে নিম্ন চাপের একটা ব্যাখ্যা দিতে পারো। তো বিভিন্ন বই বা টেস্ট পেপার দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর আমি এটার ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি বুঝতে পারো তাহলে শুনো। যে উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রা যদি প্রথম ব্যাখ্যা দেই যে উচ্চ তাপমাত্রায় OA এবং OB গ্যাসটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, কারণ উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে এদের মধ্যকার আকর্ষণ হ্রাস পাওয়ায় গ্যাসের আয়তন বহুগুণে বৃদ্ধি পায়, ফলে গ্যাসের অণুগুলো পরস্পর হতে অনেক দূরে থাকে। তাই পাত্রের আয়তনের তুলনায় অণুসমূহের মোট আয়তন নগণ্য ধরা হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের আয়তন নগণ্য। কি বললাম? যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের আয়তন নগণ্য। আচ্ছা, এরপরে যদি আমরা নিম্নচাপের ব্যাখ্যাটা দেই, ঠিক আছে? নিম্নচাপের ব্যাখ্যাটা কি হবে? যে নিম্নচাপে OA এবং OB গ্যাসটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, কারণ নিম্নচাপে গ্যাসের আয়তন বেড়ে যায়,
গ্যাসের আয়তন বেড়ে গেলে গ্যাসের অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যায়, তাদের মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, বা তা নগণ্য ধরা হয়। যে বলটাই থাকে সেটা নগণ্য হয়। গ্যাসের গতিতত্ত্ব হতে আমরা জানি আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ নাই। তখন আমাদের কি হয়ে যাবে, যে আমাদের ও এ এবং ও বি রেখা আদর্শ গ্যাস পরিণত হবে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এই ব্যাখ্যাটাই দিতে পারো। এরপরটা দেখো, ও এ ও বি ও সি রেখা কেন ও এম রেখা থেকে ভিন্ন? ও এ ও বি ও সি বক্ররেখাগুলো কেন আদর্শ রেখা থেকে ভিন্ন? কেন ভিন্ন হয়েছে? তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, দেখো ও বি এবং ও সি দুইটা হচ্ছে একটু বক্ররেখা, বেশি বক্ররেখা, তাই না? এবং ও এটা হচ্ছে একটু সমান্তরাল টাইপের। তো এই ও বি এবং ও সির কারণ হচ্ছে একটা এবং ও এর কারণ হচ্ছে আরেকটা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা জানি যদি কোনো গ্যাস পিবি ইকুয়াল এনআরটি, পিবি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলে, তাহলে তাকে আদর্শ গ্যাস বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আদর্শ গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রায় পিবি বনাম পি লেখচিত্রে পি অক্ষের সমান্তরাল হয় আমাদের আদর্শ গ্যাস, এবং প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে পিবি এর মান আরটি এর সমান হয়। দেখো পি এর সমান্তরাল কিন্তু আমাদের আদর্শ গ্যাস, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য। এখন আমাদের ও এ ও বি এবং ও সি রেখা, এই তিনটা রেখা কেন ও এম রেখা থেকে ভিন্ন? তার কারণ হচ্ছে ও বি এবং ও সি এর ক্ষেত্রে প্রথমে আমরা বর্ণনা করি যে যদি আমরা চাপ বৃদ্ধি করি, ঠিক আছে, দেখো এখানে কিন্তু চাপ বৃদ্ধি হচ্ছে, তাই কিন্তু এই পাশে যাচ্ছে। তো যদি আমরা চাপ বৃদ্ধি করি, ফলে পিবি এর মান প্রথম দিকে কমতে থাকে। দেখো চাপ বৃদ্ধি করছি কিন্তু পিবি এর মান কমতাছে। ঠিক আছে, উপরে না গিয়ে কি নিচে নামতাছে, পিবি এর মান কি কমতাছে। ওবি এবং ওসি এর ব্যাখ্যা আমি আগে দিচ্ছি, যে চাপ বৃদ্ধি করলে পিবি এর মান কমতে থাকে এবং চাপের একটি নির্দিষ্ট মানে পিবি এর মান সর্বনিম্ন হয়। এরপরে যদি আমরা চাপ বাড়াতে থাকি, এরপর সর্বনিম্ন হলে এরপরে চাপ বাড়াতে থাকলে পিবি এর মান ক্রমশ বাড়তে থাকে এবং এক সময় আরটি এর মানকে ছাড়িয়ে যায়। এই ধরনের রেখাগুলোতে একটি অবতল অংশ আছে। দেখো এই ধরনের রেখাগুলোতে একটা অবতল অংশ আছে। এইসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং আয়তন হ্রাস পায়। চাপ আরও বৃদ্ধি করা হলে অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর হতে শুরু করে এবং বিকর্ষণ বল আকর্ষণ বলের চেয়েও বেশি প্রাধান্য লাভ করে। ফলে সমতাপীয় রেখা ভগ্নরেখা অতিক্রম করে উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। তাই ও বি এবং ও সি রেখাদ্বয় ও এম হতে ভিন্ন। এরপরে যদি আমরা ও এর ব্যাখ্যাটা দেই, যে ও এর রেখা কেন ও এম থেকে ভিন্ন, তখন বলতে পারবো যে চাপ বৃদ্ধির ফলে পিবি এর মান প্রথম থেকেই বাড়তে থাকে এবং এদের ক্ষেত্রে প্রাপ্ত রেখা কোনো অবতল অংশ নেই। দেখো কোনো অবতল অংশ নেই, এটা সোজা ও এর রেখাটা। এ ধরনের গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করা হলে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বদাই প্রাধান্য বিস্তার করে। তাই ও এর রেখা ও এম হতে ভিন্ন। এগুলো গাইডে দেওয়া আছে, এটা বাংলা ব্যাখ্যার মতো। ঠিক আছে, এগুলো আমি এমনি বললাম, যদি তোমরা কোথাও খুঁজে না পাও, এছাড়াও আমাদের টেস্ট পেপার কিনলে এগুলা দেখতে পারবা, খুবই সোজা এগুলা। যেহেতু কোনো ম্যাথ নাই, দুই একবার পড়লেই বুঝতে পারবা। এ বি সি গ্যাস তিনটির মধ্যে কোনটি সহজে তরল করা যাবে? এ হচ্ছে হাইড্রোজেন, সি হচ্ছে কি নাইট্রোজেন, বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন আমরা এটাকে বের করব সংকট তাপমাত্রার মাধ্যমে। এই ক্ষেত্রে মুখস্থ হচ্ছে যে আমাদের হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের সংকট তাপমাত্রাটা প্রথমে আমরা লিখব, যে আমাদের হাইড্রোজেনের সংকট তাপমাত্রা কত, -240°C। তারপরে হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে 31.1°C এবং নাইট্রোজেনের সংকট তাপমাত্রা হচ্ছে -147°C। আচ্ছা, খেয়াল করে দেখো এই দুইটা কিন্তু মাইনাস, হাইড্রোজেন এবং নাইট্রোজেন কিন্তু মাইনাস। আচ্ছা, এখন দেখো বি গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে, গ্যাস চাপ প্রয়োগ করে তরলে যদি আমরা পরিণত করতে চাই, তাহলে গ্যাসের তাপমাত্রা অবশ্যই তার সংকট তাপমাত্রা অর্থাৎ 31.1°C চাপ এর থেকে কি নিচে করতে হবে। সংকট তাপমাত্রার নিচে যদি আমরা চাপ দিই, তাহলে সেটাকে তরলে পরিণত করা সম্ভব। আবার দেখো যে N2 এবং মানে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সেগুলো যদি আমরা চাপ তরলে পরিণত করতে চাই, তখন তাদের সংকট তাপমাত্রার নিচে চাপ দিতে হবে। কিন্তু
কিন্তু এখানে দেখি যে আমরা ওদের যে চাপটা মাইনাসে আছে, তো ওদেরকে চাপ দেওয়াটা কি, ওদের সংকট তাপমাত্রার নিচে চাপ দেওয়াটা বা সংকট তাপমাত্রার নিচে তাপমাত্রা রাখাটা অনেক বেশি কঠিন। সেই তুলনায় আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা দেখি যে 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমাদের কক্ষ তাপমাত্রা, আমরা জানি কক্ষ তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেলসিয়াস, যদি কার্বন ডাইঅক্সাইডকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় রাখি, তখনই কিন্তু সেটা তরলে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমাদের এই দুইটার থেকে কার্বন ডাইঅক্সাইডকে তরলে রূপান্তর করা সবচেয়ে বেশি সোজা। ঠিক আছে, আশা করি বুঝছো যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি কক্ষ তাপমাত্রায় রাখি তখনই কিন্তু এটা তরল হয়ে যাবে, আর এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের কঠিন হয়ে যাবে, তরলে পরিণত করাটা আমাদের আমাদের একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু এটা সংকট তাপমাত্রার মাইনাসে আছে। তো সেই জন্য আমরা বলবো যে আমাদের বি গ্যাসকে কোনটিকে সহজে তরল করা যাবে, বি গ্যাসটিকে আমরা সহজে তরলে পরিণত করতে পারবো। আশা করি তোমরা বুঝছো। এই যে প্রশ্ন 1, 2 এবং 3-এর সমাধান করলাম, এই 3টার সমাধান তোমরা খুব ভালো করে শিখবা। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। বিভিন্ন টেস্ট পেপার থেকে ম্যাথের সমাধান করবা। এই যে ম্যাথগুলো করালাম ঠিক এগুলার ভিতরেই দেখবা সৃজনশীল আসছে, সবগুলা দেখবা বোর্ড কোশ্চেন বলো, কলেজের বিভিন্ন কোশ্চেন বলো, এগুলোর ভিতর থেকেই আসবে। তো অবশ্যই এগুলো ভালো করে করবা, আর তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিবা, সবাইকে জানার সুযোগ করে দিও, ঠিক আছে। আর আমাদের কিন্তু পরিবেশ শ্বসন অধ্যায়টা শেষ। এই যে ম্যাথগুলো করালাম এখান থেকে আমাদের এমসিকিউ আসে, এছাড়াও টেস্ট পেপারের বিভিন্ন মুখস্থ যে জ্ঞান অনুধাবন সেগুলো ভালো করে পড়ে ফেলবে, তাহলে কিন্তু আমাদের এমসিকিউ কমন পড়বে। তো আমরা কি করলাম আজকে, জ্ঞান অনুধাবন, সৃজনশীল প্রশ্ন এবং সাথে সাথে আমরা কিছু এমসিকিউ শিখে ফেলছি। তো আমাদের পরিবেশ শ্বসন অধ্যায়টা শেষ। তোমরা অবশ্যই টেস্ট পেপার সমাধান করা শুরু করে দিবা, আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।